আমরা আজকে মাত্র 3 মিনিটে অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলটা মনে রাখা যায় এবং বুঝতে পারা যায় সেই জিনিসটা আজকে শেখার চেষ্টা করব। তো দেখো, প্রথমত আমরা এখানে কিছু তথ্য আমরা বা ইনফরমেশন জানার চেষ্টা করি যে রাদারফোর্ড পরমাণু মডেল সাধারণত কত সালে দেওয়া হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয়েছে 1911 সালে। এটা এমসিকিউ কিন্তু চলে আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে কত, 1911 সালে দেওয়া হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলের যে মূল কথা বা মডেলটার যে বিস্তারিত যে কথাগুলো আছে সেগুলো আমরা 5টা পয়েন্টে লিখছি। এগুলো এখন আমরা শেখার চেষ্টা করব। এবং যদি পরীক্ষা প্রশ্ন আসে বা আসেই পরীক্ষা প্রশ্ন যে রাদারফোর্ডের পরমাণু মডেল কি করো, ব্যাখ্যা করো, তাহলে এগুলো লিখে দিব, ঠিক আছে। আর চিত্রটা আমরা একটু পরে আঁকার চেষ্টা করি। তো পরমাণু কেন্দ্রে কেন্দ্রে একটি খুব ছোট ও ধনাত্মক আধানযুক্ত কি থাকে অংশ থাকে, যাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। তার মানে কোনো একটা যদি পরমাণু থাকে তার কেন্দ্রে যে জিনিসটা থাকে সেটাকে কি বলা হয়, নিউক্লিয়াস। এবং এটা খুবই ছোট আকারে, খুবই ছোট। পরমাণুর প্রায় সব ভর কোথায় থাকে, নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। মানে পরমাণুর যে মোট ভরটা আছে তার অধিকাংশ ভরটাই থাকে কোথায়, নিউক্লিয়াসে, মানে কেন্দ্রে থাকে। 3 নাম্বার কি, নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধানযুক্ত, নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কি থাকে, ঘুরতে থাকে। কাকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। পরমাণুর অধিকাংশ জায়গায় কি থাকে, ফাঁকা। কোন একটা পরমাণুর অধিকাংশ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। 5 নম্বর মডেল বলতেছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সৌর মডেল বলা হয়। কেন সৌর মডেল বলা হয়, রাদারফোর্ড এই মডেলটা যে দাঁড় করাইছে এটাকে উনি সৌরজগতের সাথে তুলনা করে দাঁড় করাইছে। সৌরজগতের সাথে কেন তুলনা করলো, সৌরজগতের সাথে তুলনা করা তার একটা বেসিক শর্ত ছিল যে পরমাণু সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো কি, গ্রহগুলা তাকে কেন্দ্র করে ঘুরে। কাকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে। এই জন্য সে রাদারফোর্ড বলছিল যে পরমাণু কেন্দ্রে থেকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই জন্য এটাকে কি বলা হয়, সৌর মডেল বা সৌরজগতের মডেল। আশা করি বুঝতে পারছো। এখন এই যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দাঁড় করাইছে, প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো দুর্বলতা বা সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতাগুলো এখন আমরা জানার চেষ্টা করব। এটাও কিন্তু পরীক্ষা চলে আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেল সীমাবদ্ধতাগুলো কি করো, ব্যাখ্যা করো। 1 নম্বর, পরমাণুর আকার বা ব্যাসার্ধ দিতে পারে না। এই যে ইয়াগুলা যে লিখছি ধাপগুলো, এখানে কি কোনো আকারের কথা উল্লেখ আছে, নাই। এই জন্য এটা একটা সীমাবদ্ধতা। সৌরজগতের সাথে ভুল তুলনা। কেন ভুল তুলনা, যখন সৌরজগতের সাথে তুলনা করছে রাদারফোর্ড, সৌরজগতের সূর্য আর গ্রহগুলো কি ধনাত্মক ঋণাত্মক আধান প্রকাশ করে, করে না। যেহেতু করে না, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে কি, ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে এটা তো হইলো না, হইলো। এই জন্য লিখছি সৌরজগতের সাথে ভুল তুলনা। 3 নম্বর কি বলতেছে, একের অধিক ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কিভাবে ঘুরে ব্যাখ্যা করতে পারে না। শুধু এটা ব্যাখ্যা করতে পারে কার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে। 4 নম্বর কি, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাতে থাকে, ফলে নিউক্লিয়াসে পতিত হয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো একটা ইলেকট্রন যখন ঘুরবে এইভাবে ঘুরতে ঘুরতে, এইভাবে ঘুরতে 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 এই যে একবারে কেন্দ্রে মানে পতিত হবে। যখন কেন্দ্রে পতিত হবে, মানে নিউক্লিয়াসে পতিত হবে, তখন কি ওই ইলেকট্রনটার কি কোনো থাকবে, অস্তিত্ব থাকবে? আর যদি ইলেকট্রনের কোনো অস্তিত্ব না থাকে, সবগুলাই যদি নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে ওই পরমাণু কোনো অস্তিত্ব থাকবে, থাকবে না। যেহেতু পরমাণুর অস্তিত্ব থাকবে না, তাহলে তো এটাও হইলো না, হইলো। এই জন্য এটাও একটা কি, সীমাবদ্ধতা। আশা করি আপনারা এই ক্লাসটা খুব সহজে বুঝতে পারছেন। আর রাদারফোর্ডের পরমাণু মডেলের এই যে পয়েন্টগুলো আছে এগুলো লিখে দিবেন, তাহলে কিন্তু আপনারা পূর্ণ মার্ক পরীক্ষায় পেয়ে যাবেন।